আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এখানে অনুশীলনী ২। এই ২ এর আমরা এখানে যেটা সলভ করব সেটা হচ্ছে আপনার এখানে প্রাণী পরিচিতি, ওকে? তো আমরা আশেপাশে অনেক ধরনের প্রাণী দেখে থাকি। যাই হোক সেগুলোর পরিচিতি নিয়ে আমরা কথা বলবো আরকি। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। রাইট? ওকে। সো আমরা একটু মানে সবাই মনোযোগ দিয়ে একটু বোঝার ট্রাই করি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদি কিন্তু ভিন্নতা রয়েছে, তাই না? প্রাণীদেহের বিভিন্ন অংশ এখানে, ওকে? পৃথিবীতে অনেক রকমের প্রাণী রয়েছে। আমরা প্রাণীদের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো এখন। যাই হোক আমরা এখানে দেখি বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সকল প্রাণীর মধ্যে দেখা যায়? হ্যাঁ, আমাদের কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে কি একই প্রাণীর দেহের সাধারণ অংশগুলো কি কি লিখতে বলছে। আমরা এই কোশ্চেন অ্যান্সারটা পরে দেখতেছি। আমরা আগে প্রথমত এই বিড়ালের এই যে দেখুন এই কান, নাক, চোখ এগুলো আমরা একটু জাস্ট শ্রেণীবিন্যাস করি এখানে। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার ডান পাশের চিত্রটা এখানে দেখুন আপনার এখানে এই কাজটা দেওয়া আছে এখানে এই কাজটা আমরা এখানে দিয়েছি যে এখানে হচ্ছে কান, তারপর এখানে এটা হচ্ছে মুখ, তারপর এখানে নাক, চোখ, তারপর এটা পা। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের এখানে আইডেন্টিফাই করা আছে এখানে। ঠিক আছে? তো এরপরে আমরা যে বিষয়টা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার সারসংক্ষেপ দেখুন যে প্রাণীর সাধারণত চোখ, নাক, মুখ থাকে এখানে, তাই না? সব প্রাণীর চোখ, নাক, মুখ থাকে কারণ মুখের সাথে তারা খাদ্য গ্রহণ করে, এ চোখের সাথে দেখে এবং কান দিয়ে শুনে আরকি। প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণী দেহে বিভিন্ন অঙ্গ থাকে এখানে। যেমন মাছে, মাছের মধ্যে কি থাকে এখানে? চোখ, মুখ, পাখনা, কান, আইস, ফুলকা থাকে এখানে, ওকে? আবার এখানে দেখুন আপনার পাখি। পাখিতে কি থাকে বলুন তো এখানে? পাখির চোখ, তার ঠোঁট থাকে এখানে, কান, ডানা, লেজ, পালক, পা থাকে, তাই না? আবার দেখুন কুমিরের ক্ষেত্রে কি থাকে এখানে? কুমিরের দেহে চোখ থাকে, তারপরে নাক থাকে, মুখ, কান, আইস, লেজ, পা এগুলো থাকে, তাই না? আবার ব্যাঙের ক্ষেত্রে দেখুন ব্যাঙের চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, কান থাকে, ত্বক থাকে ও পা থাকে এখানে। আবার বাঘের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাঘের চোখ থাকে, নাক, মুখ, কান, লোম, পশম, লেজ এগুলো থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা। প্রাণীদের বিভিন্ন অংশের কাজ এখানে দেখুন আমরা এখানে এই প্রাণীদের বিভিন্ন অংশের কাজ আমরা এখানে এই ছকটা দেখব। এই ছকটা পূরণ করবো। দেখুন আমাদের চোখ দেওয়া আছে প্রথমে এখানে। চোখের কাজটা কি? চোখ, তারপরে কান, তারপরে নাক, মুখ, পাখনা, ডানা এবং পা। আমি একটু যে বলি আপনাদের যে চোখের কাজ কি দেখুন আমরা এখানে যে দেই যে চোখের কাজ কি দেখুন এই যে এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন এখানে প্রাণীর আশেপাশে কিছু সবকিছু দেখতে, খাবার সংগ্রহ করতে ও শত্রুর কবল থেকে রক্ষা করতে চোখ সাহায্য করে। কান কি করে? কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদটা বুঝতে পারে। ওকে? নাক কি করে? প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে এবং ঘ্রাণ নেওয়ার জন্য নাক ব্যবহার করে এখানে। তারপরে আপনার এখানে আছে মুখ। খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। পাখনা। পানিতে সাঁতার কাটার জন্য পাখনা ব্যবহার করে এখানে। ডানা হচ্ছে কি প্রায় সব পাখি ওড়ার জন্য এটা ইউজ করে। পা হচ্ছে প্রাণী হাঁটা, দৌড়ানো বা লাফ দেওয়ার কাজে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে ব্যাপারটা? আই থিংক এটা আমরা বুঝতে পারছি। তো এখানে এই যে সহপাঠী নিয়ে আলোচনা করতে বলছে এখানে যে ছকে দেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণীতে কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি এবং কাজটি সর্বশেষ এটা আমরা আলোচনা করলাম আরকি। এই যে আমরা সহপাঠীর সাথে আলোচনা করেই তো এগুলো আলোচনা করলাম, তাই না? এই যে আলোচনা করতে বলছে এখানে করলাম। হ্যাঁ? তো এরপরে আপনি এখানে যে সারসংক্ষেপ দেখেন যে প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। প্রাণীর দেহে প্রতিটি অংশের বিভিন্ন কাজ রয়েছে এখানে। আচ্ছা, প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরো কিছু জানি। দেখুন, দেখা। চোখ দিয়ে প্রাণী আশপাশ সবকিছু দেখে এবং খাবার সংগ্রহ করে এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখ ব্যবহার করে। ওকে, এই যে দেখুন বাঘের চোখ এখানে, তারপরে কান, তারপরে হচ্ছে শ্বাস নেওয়ার জন্য নাক দেওয়া আছে এখানে, মুখ দেওয়া আছে, ঠিক আছে? শোনা, প্রাণী সবকিছু কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে এখানে। স্বাদ গ্রহণ এবং শ্বাস ত্যাগ এবং ঘ্রাণ নেওয়া। প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে, আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে। খাদ্য পানি গ্রহণ এখানে বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য এবং পানির প্রয়োজন হয় এখানে। খাদ্য পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে থাকে এখানে। এই যে আপনি এখানে ব্যাঙের ছবি দেখতে পাচ্ছেন এখানে। ব্যাঙের পায়ের ছবি আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে? চলাচল। খাদ্য সংগ্রহ নিজেকে রক্ষা করার জন্য প্রাণী চলাচল করে।
এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে। প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করতে থাকে। ওকে, কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো, লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ কি পাখনা ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, প্রাণীর শ্রেণীকরণ এখানে দেখুন, আপনার কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা আমরা দেখবো এখানে। কিভাবে প্রাণীকে ভাগ করা যায় বিভিন্ন দলে, এই কোশ্চেনের অ্যান্সার আমরা পরে দেখতেছি। দেখুন, এই যে নিচের ছকটা আমরা দেখতেছি এখানে যে হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। এই যে হাড় যেগুলো আসলে মেরুদণ্ডী, আর যেগুলো হাড় নেই সেগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, বুঝছেন, যেগুলো হাড় আছে আর যেগুলো হাড় নেই। তো আমরা একটু যদি খেয়াল করি যে আপনার এখানে এখানে একটু খেয়াল করুন, হাড় বিশিষ্ট প্রাণী যেগুলো আছে ব্যাং, কই মাছ, টুনটুনি পাখি, বিড়াল, টিকটিকি, কচ্ছপ। আর যেগুলো হাড়বিহীন আর কি, যেমন মাকড়সা, শামুক, ঘাস ফড়িং, অক্টোপাস, কেঁচো, এগুলো হচ্ছে হাড়বিহীন আর কি, ঠিক আছে। তো আমরা কিন্তু এগুলো করলাম এখানে, যে ভাগ করে দিলাম। সহপাঠীর সাথে আলোচনাটা আপনারা নিজেরা করবেন। আচ্ছা, সারসংক্ষেপ। পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে বিভাগ করা মানে শ্রেণীবিভাগ করা হয়। হাড়ের উপস্থিতি বিবেচনায় প্রাণী দুই ধরনের, একটা হচ্ছে হাড়বিষ্ট প্রাণী, একটা হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে আবার দুই ভাগ করা যায়, একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং কি অমেরুদণ্ডী, মানে যেগুলো মেরুদণ্ড আছে সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর যেগুলো মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এখানে যেমন মেরুদণ্ডী প্রাণী দেখুন, মানুষের যে এই এটা হাড় এখানে, ঠিক আছে, এটা হচ্ছে মেরুদণ্ড। মানুষের পিঠের দিকে ছোট ছোট একটি সারি হাড় নিয়ে একটি মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে এখানে। ওকে, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। এই ধরনের প্রাণীর দেহে অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে, যেমন বাঘ, সাপ, ব্যাং ও মানুষের মেরুদণ্ড প্রাণীর কিছু উদাহরণ এখানে, এগুলো একটু লিখবেন আর কি। এই সাপ, ওকে, এই সাপের কঙ্কালটা দেখতে পাচ্ছেন না এখানে, এটা মেরুদণ্ড আর কি, ঠিক আছে। মুরগির কঙ্কাল আছে, তার এটা মেরুদণ্ড, ঠিক আছে ব্যাপারটা। অমেরুদণ্ড প্রাণী আমাদের এখানে কিছু কিছু প্রাণীতে মেরুদণ্ড থাকে না, সেসব প্রাণীকে মেরুদণ্ড নেই আর কি, সেগুলোকে আমরা কেউ অমেরুদণ্ডী প্রাণী বলবো, যেমন কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ এখানে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে যেগুলো আর কি দেওয়া আছে। মেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস দেখুন, প্রাণীকে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড দুটি শ্রেণীতে ভাগ করা যায়, কিন্তু মেরুদণ্ড প্রাণীকে কি অন্য কোনো ভাবে ভাগ করা যায়, কোশ্চেন করছে এখানে। মেরুদণ্ড প্রাণীকে কিভাবে শ্রেণীকরণ করা যায় আমরা একটু জাস্ট দেখবো এগুলো। আচ্ছা দেখুন, নিচের ছকের মতো করে খাতা একটা ছক আঁকতে বলছে, এবং কি বৈশিষ্ট্য কিভাবে চলাফেরা করে, মাছ কিভাবে চলাফেরা করে, ব্যাঙ কিভাবে চলাফেরা করে, টিকটিকি কিভাবে, এবং মুরগি এবং কুকুর আমরা তারপর এখানে কোথায় বাস করে, দেহে কি দ্বারা আবৃত এখানে, এবং ডিম পারে নাকি বাচ্চা দেয়, এগুলো আমাদের এখানে এই ছকগুলো পূরণ করতে বলছে এখানে, ঠিক আছে। তো আমরা একটু ছকগুলো পূরণ করে দেই। কিভাবে চলাফেরা করে, মাছ হচ্ছে পাখার মানে পাখনার সাহায্যে সাঁতার কাটে। ওকে, ব্যাঙ হচ্ছে পা দিয়ে লাফিয়ে চলে, আবার টিকটিকি হচ্ছে পা দিয়ে অথবা বুকে ভর করে চলে, মুরগি পা দিয়ে চলে, কুকুর পা দিয়ে চলে, ঠিক আছে। তারপর এখানে কোথায় বাস করে, যেমন মাছ পানিতে বাস করে, ব্যাঙ জল এবং উভয় জায়গায় বাস করে। ওকে, টিকটিকি হচ্ছে কি স্থলে বাস করে, মুরগি স্থলে এবং কুকুর স্থলে বাস করে। দেহ কি দ্বারা আবৃত, দেখুন আপনার এখানে মাছের দেহ আইস দ্বারা আবৃত, ব্যাঙ হচ্ছে মসৃণ ভেজা ত্বক থাকে, টিকটিকি হচ্ছে সূক্ষ্ম আইসযুক্ত ত্বক থাকে, মুরগি হচ্ছে কি পালক থাকে, কুকুর হচ্ছে কি বলতো পশম বা লোম থাকে এখানে। ডিম ডিম পারে নাকি বাচ্চা দেয়, দেখুন আমরা এখানে মাছ ডিম পারে, তারপর ব্যাঙ হচ্ছে কি ডিম পারে, টিকটিকি ডিম পারে, মুরগি ডিম পারে, কুকুর কি দেয় বাচ্চা দেয় এখানে, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে দেখলাম, সহপাঠীর সাথে আলোচনাটা করে নেবেন। এরপরে এর বিষয়বস্তু হচ্ছে আমাদের এই কাজগুলো করবেন আর কি। তারপরে আপনার এই তো এখানে দেখুন, বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ করা যায়। সে এখানে বলছে মেরুদণ্ড প্রাণীর সম্পর্কে আরো কিছু জানি আমরা। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে 5টি দলে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণী। মাছ আমরা বলতে যেটা বুঝি এখানে দেখুন, মাছ পানিতে বাস করে, এরা ডিম পারে, পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে, বেশিরভাগ মাছের দেহে আইস দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। উভয়চর প্রাণী দেখুন এই ব্যাঙ, ঠিক আছে, উভয়চর প্রাণী জল বা স্থলে উভয় জাতে বাস করে, এরা পানিতে ডিম পারে, এগুলো দেহ এক ধরনের মসৃণ বা ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে এখানে। ব্যাঙ একটি উভয়চর প্রাণী, এরা সাধারণত লাফিয়ে চলাফেরা করে। ওকে, তারপরে যে সরীসৃপ বা টিকটিকি দেখতে পাচ্ছেন এখানে, যে সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী জলে বা স্থলে বাস করে, এগুলোর দেহ এক ধরনের সূক্ষ্ম আইসযুক্ত ত্বক বা আবৃত থাকে এখানে। ওকে, এরা স্থলে ডিম পারে, সাপ, টিকটিকি ও কুমির, সরীসৃপ, এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর করে চলে এখানে। এরপর আছে পাখি, বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে এখানে, এদের দেহে পালক দ্বারা ঢাকা থাকে,
এদের বেশিরভাগ গাছে বাসা বানায় এবং কি সেখানে ডিম পারে, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণী এখানে, যেমন কুত্তা এখানে, ওকে। স্তন্যপায়ী প্রাণী দেহে পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা হাঁটা বা দৌড়ানোর জন্য পাকে ব্যবহার করে, ওকে। এরা বাচ্চা জন্ম দেয়, বাচ্চা মায়ের দুধ পান করে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে, যেমন কুকুর, মানুষ, বিড়াল ইত্যাদি। কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন হচ্ছে তিমি এবং কি ডলফিন। এই তিমি এবং ডলফিন উভয় জাতে বাস করে, বুঝছেন ব্যাপারটা। এটা পরীক্ষা আসতে পারে যে কোন স্তন্যপায়ী প্রাণী উভয় স্থানে বাস করে, সেটা হচ্ছে কি বলুন তো আমরা, তিমি এবং ডলফিন। তিমি এবং কি ডলফিন, ঠিক আছে। কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, যেগুলো হচ্ছে আমাদের বাদুড়। এগুলো কিন্তু বিসিএস সহ সব পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আসে এখানে। কোন উভয়চর প্রাণীগুলো উভয় জাতে বাস করে, কোন পাখিটা উভয়চর হওয়া সত্ত্বেও মানে উঠতে পারে, এখানে এই আর কি বিষয়াদি, ঠিক আছে। অমেরুদণ্ড প্রাণী, এখানে যে কীট পতঙ্গ নিয়ে আমরা বলবো এখন। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ড প্রাণী বলে। কীট পতঙ্গ অন্যতম অমেরুদণ্ড প্রাণী। এখানে পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই কীট পতঙ্গ, তার মানে অমেরুদণ্ড প্রাণী অনেক বেশি। মেরুদণ্ডের অনুপস্থিতি ছাড়াও কীট পতঙ্গের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। কীট পতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে, ওকে। আমরা জাস্ট একটু আলোচনা করি, কীট পতঙ্গকে পর্যবেক্ষণ করি। যা করতে হবে, শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যে কোনো একটা পতঙ্গ সংগ্রহ করি। পতঙ্গ দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় ছবি আঁকি। সবারই সামনে নিজের ছবি আঁকা প্রদর্শন করি এবং কি পতঙ্গটি সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করি এখানে। এই যে একটা মনে করেন কি একটা এখানে ধরছে এরা, হ্যাঁ। তো আমরা একটু জাস্ট দেখি একটু যে কিটা ধরছে এখানে এরা। আচ্ছা, কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে এখানে, যে এরা অমেরুদণ্ড প্রাণী। কীট উঠতে পারে না কিন্তু পতঙ্গ উঠতে পারে, ঠিক আছে। এর দেহ সাধারণত 3 জোড়া বা 6টি পা থাকে এখানে। দেহে মস্তক, বক্ষ, উদর 3টি অংশে ভাগ করা যায়। এদের দেহে হাড় থাকে না। এদের দেহে এক ধরনের শক্ত খোলস বা আবরণ থাকে। সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এখানে। যাই হোক, এগুলো আমরা পড়বেন এখানে। এখানে দেখুন এই যে আপনার যে এটা ধরছে এখানে, এটা নিয়ে একটু যে আলোচনা করছে। এটার নাম হচ্ছে দিয়েছে, দেখুন দেখুন আপনার ঘাস ফড়িং, ওকে। ঘাস ফড়িংয়ের মাথার অংশটা অ্যান্টেনা বলে। এটা এই জায়গাটা মস্তক, তার বক্ষ হচ্ছে এই জায়গাটা, উদর দেখতে পাচ্ছেন এখানে, পা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের দেওয়া আছে এখানে, ওকে। পর্যবেক্ষণ করা হলো এখানে। তো এখানে দেখলাম যে পর্যবেক্ষণ করে দেখা গেল যে এদের 3 জোড়া পা থাকে। দেখুন এই যে পা জোড়ায় জোড়ায় সংযুক্ত পা থাকে, 3 জোড়া পা। এদের মধ্যে 3টি অংশ ভাগ করা যায়, মস্তক, বক্ষ এবং উদর। এদের সারা দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। দেহে এক জোড়া এন্টেনা বা শুঙ্গ থাকে এখানে, ওকে। আচ্ছা, মাকড়সা কি পতঙ্গ, এটা কোশ্চেন করছে। দেখো আমরা একটু জাস্ট একটু পরে জিনিসটা দেখি এখানে। তো কীট পতঙ্গ নিয়ে একটু কথা বলছে, দেখুন আমরা এখানে আলোচনা করি। এখানে পতঙ্গের দেহে বিভিন্ন অংশ, মাথা, পা, পাখনা, পেট, উদর, এগুলো আর কি। কীটপতঙ্গ সম্পর্কে আমরা জানি এখানে, যেমন কীটপতঙ্গ অমেরুদণ্ড প্রাণী। কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না, ওকে। কীট উঠতে পারে না কিন্তু পতঙ্গ উঠতে পারে। প্রজাপতি, মৌমাছি, ড্রাগন ফ্লাই, ঘাস ফড়িং, পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ আর কি। এগুলো দেহে সাধারণত বিভিন্ন অংশের কি সাধারণ কিছু মিল রয়েছে এখানে, যেমন পা। কীটপতঙ্গের দেহে সাধারণত 3 জোড়া পা থাকে এখানে। কয় জোড়া? 3 জোড়া। এটা পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। কয় জোড়া পা থাকে? 3 জোড়া। এবং দেহের 3টা অংশ থাকে এখানে, মেইন 3টা অংশ থাকে, সেটা হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। তার মানে কীট পতঙ্গের সবার ক্ষেত্রে 3টা মেইন অংশ থাকে। একটা হচ্ছে বক্ষ, উদর এবং কি মস্তক। আর হচ্ছে পা থাকে কি 3 জোড়া বা 6টি পা থাকে এখানে। দেহের আবরণ দেখুন, পোকামাকড়ের দেহে হাড় থাকে না। এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। খোলস এগুলোকে সুরক্ষা দেয়, নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে, ওকে। অ্যান্টেনা বা শুঙ্গ, সাধারণত কীটপতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে, যে এই শুঙ্গটা এখানে, এটা বুঝছেন? ক্লিয়ার? এখন আমরা একটা কোশ্চেন আছে যে মাকড়সা কি একটি পতঙ্গ, এখানে কোশ্চেন করছে এখানে। আমরা মাকড়সার দিকে একটু লক্ষ্য করি এখানে, দেখুন ডান পাশে চিত্রে মাকড়সার ছবি দেওয়া আছে এখানে, নিচের প্রশ্নগুলো সময়। মাকড়সা কি একটি পতঙ্গ? কেন বা কেন নয়, এটা অ্যান্সার দিতে বলছে এবং সবারই সাথে আলোচনা করতে বলছে এখানে। আমরা একটু আলোচনাটা করে দেখি যে মাকড়সা একটা পতঙ্গ কিনা। তো আমরা একটু খেয়াল করি এখানে, দেখুন সবারই সাথে না, মাকড়সা পতঙ্গ নয়, এটি একটি কীট। কারণ মাকড়সা উঠতে পারে না, ঠিক আছে। মাকড়সা কি পারে না? উঠতে পারে না। যারা উঠতে পারে না তাদেরকে কীট বলে, আর যারা উঠতে পারে তাদেরকে পতঙ্গ বলে, বুঝছেন? আর এই কীট পতঙ্গের 3টা অংশ থাকে, একটা হচ্ছে বক্ষ, উদর এবং কি মস্তক। এবং এই কীট পতঙ্গের 6 জোড়া কি থাকে? পা থাকে এখানে। এগুলো পরীক্ষা আসার মতো বিষয়। কারণ কীট এবং পতঙ্গ উভয় পোকা হলেও পতঙ্গ উঠতে পারে না, তাহলে কিন্তু কীট উঠতে পারে না। পতঙ্গ উঠতে পারে কিন্তু কীট উঠতে পারে না। মাকড়সার দেহে মস্তক, বক্ষ, উদর থাকলেও মাকড়সা উঠতে পারে না। এই কারণে মাকড়সা পতঙ্গ না বলে কীট, এটা বুঝছেন ব্যাপারটা? এটা আর কি পড়বেন আর কি। তো এরপরের যে আমাদের বিষয়টা আছে এখানে, চলো পারি কিনা দেখি।
ছবির প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দেয় এখানে। এখানে প্রথমে মাকড়সা, তারপর ব্যাঙ, মাছ, গরু, তারপর এখানে কি পাখি, তারপর টিকটিকি, হ্যাঁ। প্রাণী দল এবং প্রাণী, এখানে আমরা একটু জাস্ট এগুলো একটু অ্যান্সার গুলো দেখবো। এখানে দেখুন আমরা যেমন মাছ, এখানে যেমন কই মাছ, তারপর পাখি হচ্ছে টুনটুনি পাখি, উভয়চর হচ্ছে ব্যাং, তারপরে সরীসৃপ হচ্ছে টিকটিকি, স্থানীয় প্রাণী হচ্ছে গরু ছাগল। বুঝছেন ব্যাপারটা? আমরা এখানে জাস্ট এখান থেকে এগুলো দিলাম এখানে। তো উপরে ছবি পর্যবেক্ষণ করে নিচের নিচের ছকে দল অনুসরণ করে দেহে কি দ্বারা আবৃত তা এখানে লিখি আমরা এখানে। মাছ কি দ্বারা আবৃত, পাখি কি দ্বারা আবৃত, উভয়চর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, এগুলো কি দ্বারা আবৃত আমরা একটু জাস্ট লিখবো এখানে, ঠিক আছে? তো আমরা লিখি এখানে, দেখুন আমরা এখানে লিখতেছি যে মাছ হচ্ছে আইস দ্বারা আবৃত, পাখি হচ্ছে পালক দ্বারা আবৃত, উভয়চর হচ্ছে আমাদের কি মসৃণ ভেজা ত্বক দিয়ে আবৃত, সরীসৃপ হচ্ছে কি সূক্ষ্ম আইসযুক্ত ত্বক দিয়ে আবৃত, স্তন্যপায়ী প্রাণী হচ্ছে পশম আর লোম দ্বারা আবৃত। ঠিক আছে, আমরা এগুলো দেখলাম এখানে। তো আই থিঙ্ক এগুলো বুঝছেন। তো এরপরে আমাদের বিষয় আছে অনুশীলনী এখানে। তো কোশ্চেন বলছে এখানে যে নিচের কোনটি কোন প্রাণীটি স্তন্যপায়ী প্রাণী, এখানে স্তন্যপায়ী প্রাণী হচ্ছে কোনটি? তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এখানে, ঠিক আছে? এগুলো আমাদের কিন্তু লাগবে এখানে ভাই, হ্যাঁ। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এখানে। তারপরে কি বলছে কোশ্চেন? তিমি না? হ্যাঁ তিমি তো এখানে, ঠিক আছে। নিচের কোন প্রাণী মেরুদণ্ড? এখানে দেখুন সাপ হচ্ছে মেরুদণ্ড এখানে। সাপ কি এখানে মেরুদণ্ড। পতঙ্গ জাতীয় প্রাণীর পা কয়টি থাকে? এখানে 6টি পা থাকে। এখানে কয়টি পা? 6টি পা থাকে, ঠিক আছে। আমরা যদি শূন্য স্থানগুলো দেখি এখানে, সো পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়। এটা হচ্ছে কি বলুন তো এখানে? পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় হচ্ছে কি বলুন তো এখানে? ডলফিন, ঠিক আছে। ডলফিন হচ্ছে আমাদের পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়। আমরা একটু উপরে বললাম না, ডলফিন হবে এখানে অ্যান্সার, এই ডলফিন। ওকে। প্রাণীর দেহকে দৃঢ় করে এখানে, হ্যাঁ, দেহকে দৃঢ় করে কোনটা বলুন তো এখানে আপনার? এখানে পালক, হ্যাঁ মেরুদণ্ড অবশ্যই হবে এখানে, মেরুদণ্ড হবে, মেরুদণ্ড, ঠিক আছে। আমাদের এখানে 2 নম্বর হচ্ছে কি মেরুদণ্ড এটা। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় কি কোথায় বলুন তো এখানে? পতঙ্গে পাওয়া যায়, তাই না? পতঙ্গে পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সারটা কি এখানে? পতঙ্গ, রাইট? এই পতঙ্গ আমাদের অ্যান্সারটা হবে এখানে, এটা আর কি। এভাবে আমরা অ্যান্সার করলাম এখানে। সংক্ষিপ্ত কোশ্চেন দেখুন, পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লিখি এখানে। পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লিখবো আমরা এখানে। পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য আমরা লিখলাম এখানে। দেখুন পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহে সাধারণত 3 জোড়া বা 6টি পা থাকে। এটা আমাদের অ্যান্সার দিলেই হয়ে যাবে আর কি। এরপর আমাদের এখানে পরে কোশ্চেন বলছে এখানে কি উভয়চর প্রাণীদের দেহে কি দ্বারা মানে দেহ কি ধরনের হয় তা লিখি। উভয়চর প্রাণীদের দেহে এক ধরনের মসৃণ বা ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রাণীরা পা দিয়ে কি কাজ ব্যবহার করে তা লিখি এখানে। দেখুন আমরা এখানে লিখতে পারি এখানে প্রাণীরা পা দিয়ে, প্রাণীরা হাঁটা, দৌড়া ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে, ঠিক আছে। উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখতে বলছে। আমরা এখানে লিখলাম এখানে 3টি বৈশিষ্ট্য, যে উভয়চর প্রাণী জল বা স্থলে উভয় জাতে বাস করে, এরা ডিম পারে, এরা সাধারণত চলাফেরা করে এখানে, ঠিক আছে। তো আমরা বড় প্রশ্ন যদি দেখি এখানে, বড় প্রশ্ন কেমনে অ্যান্সার করা যায় দেখুন। যে এখানে বলছে যে তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় এখানে? তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় এখানে? দেখুন স্তন্যপায়ী প্রাণী বাচ্চা দেয়, এদের বাচ্চা মায়ের পেটে দুধ পান করে। এখানে তিমিও বাচ্চা দেন এবং এদের বাচ্চা মায়ের দুধ পান করে, এই কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। বুঝছেন ব্যাপারটা? এরপর কোশ্চেন হচ্ছে মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণীর 4টি পার্থক্য লিখতে বলছে। কি করতে বলছে? 4টি পার্থক্য। তো আমরা 4টে পার্থক্য লিখি এখানে। তো আমরা লিখলাম যে মেরুদণ্ড প্রাণী ক্ষেত্রে মেরুদণ্ড থাকবে, অমেরুদণ্ড প্রাণী ক্ষেত্রে মেরুদণ্ড থাকে না। দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে, এখানে দেহের অভ্যন্তরে কঙ্কাল থাকে না। প্রাণীর দেহ দৃঢ় হয়, প্রাণীর দেহ নরম হয়, ত্বকে লোম বা আইস থাকে, এখানে ত্বকে লোম বা আইস থাকে না, এই আর কি বিষয়াদি, ঠিক আছে। আর নেক্সট পর্বে ইনশাল্লাহ এই 3 নম্বর অধ্যায়ে কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।